শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। আহ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? একটু কমেন্ট করুন প্লিজ। দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন প্লিজ। দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন প্লিজ। আপনি 4 জন জয়েন করেছেন মাত্র, দেখা যাচ্ছে। মিহাজুর রহমান অনেক কমেন্ট করেছেন। আপনারা কমেন্ট করলে ভালো হয় আমার জন্য, আসলে আপনারা আছেন কিনা ক্লাসে। স্যার, বাংলাবিদ বইটি কি নেক্সট মাসে আসবে? কোন বাংলাবিদ বইটা? কোনটা, মানে ব্যাকরণ না সাহিত্য? তামান্না বিথি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাত্র 9 জন। আরেকটু অপেক্ষা করি, দেখি আরো 2-1 জন পাই কিনা। সোহানা বলেছেন যে নোটিফিকেশন আসেনি। আমি এখন মেনশন করেছি। তামান্না বিথি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন তামান্না বিথি? কুমিল্লা লিপিকা লাইব্রেরিতে আছে ব্যাকরণ বইটি। এটা সাবিকুন নাহার শান্তা বলেছেন। রোজি ইসলাম দেখছেন বাংলাবিদ ব্যাকরণ বইটি। বাংলাবিদ ব্যাকরণ বইটি, হ্যাঁ, 1 মাস পরে পাওয়া যাবে, অসুবিধা নেই। 1 মাস পরে পাওয়া যাবে। আমরা ক্লাস শুরু করছি আসলে। ক্লাস শুরু করি। 13 জন হয়েছেন, ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। 13 জন থাকলে 13 জনই।
আজকের ক্লাসটা তো মারাত্মক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজকের ক্লাসটি অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। সবাই লাইভ ক্লাস করলে আমার জন্য আমার ভালো লাগতো আর কি। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তো নজরুল ইসলাম কেমন কবি, যারা বাংলা পড়েছেন তারা অন্ততপক্ষে কিছুটা হলে আইডিয়া রাখেন, আর যারা বাংলা সাহিত্যে পড়েননি, অন্যান্য সাহিত্য অন্যান্য বিষয়ে পড়েছেন, তাদের জন্য কিছু ব্যাপার একটু বলে দিই। আমরা যেহেতু কবিতার এবং লেখকদেরই পড়ছিলাম ধারাবাহিকতা, আমরা মোটামুটি চর্যাপদ দেখলাম, প্রাচীন যুগে মধ্যযুগে দেখলাম অনেক ধর্মকেন্দ্রিক সাহিত্য, এবং আধুনিকতার সূচনা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের হাতে। মাইকেল মধুসূদন দত্তের পরে আমরা দেখেছি বিহারীলাল চক্রবর্তী, তাকে ভোরের পাখি বলা হচ্ছে। তিনি গীতি কবিতার জনক, কিংবা রোমান্টিক যে ব্যাপারগুলো আছে, রোমান্টিক যে সাহিত্য, রোমান্টিক যে কবিতা, সেইটার জনকও বলতে পারি আমরা বিহারীলাল চক্রবর্তী। তো বিহারীলাল চক্রবর্তীর পরে আমরা দেখেছি যে বিহারীলাল চক্রবর্তীর শিষ্য অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন, এবং তার লেখার বিষয় সেই রোমান্টিক, সাথে হচ্ছে মিস্টিক ধারণা, রূপ অরূপের দ্বান্দ্বিক সম্পর্ক, তার সীমা এবং অসীমের সম্পর্ক, মানে নানান ধরনের দর্শন রয়েছে, ইহকাল পরকাল এরকম নানান ধরনের দর্শন রয়েছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখন সাহিত্য রচনা শুরু করে দিয়েছেন, সেই সময়টাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবভাষার ছন্দের বাইরে গিয়ে কেউ সাহিত্য রচনা করবেন, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের বাইরে গিয়ে, অর্থাৎ রবীন্দ্র যে রোমান্টিক ভাবালতা আছে, রোমান্টিকের সাথে যে মিস্টিক চিন্তা আছে, মিস্টিক বলতে আমি সুফিবাদী চিন্তার কথা বলছি, বাউলের চিন্তার কথা বলছি, তার মধ্যে যে বাউলের যে একটা ব্যাপার আছে, সুফিবাদী একটা চিন্তা আছে, তারপরে হচ্ছে এই যে একটা দর্শন আছে, এই দর্শনগুলোর বাইরে গিয়ে নতুন করে কোনো কিছু কবিতা রচনা করা হবে, এরকম সাহিত্যিক রবীন্দ্র যুগে বা ওই সময়ে ছিল না। তখন একটি ছেলে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছে, যার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার যে যুগ, এটাকে বলা হচ্ছে রবীন্দ্র বলয়। কি বলা হচ্ছে? রবীন্দ্র বলয়। বলয় বোঝেন তো? বলয় মানে হচ্ছে বৃত্ত। তো রবীন্দ্র বলয়। তো এই রবীন্দ্র বলয়ের মধ্যে আছে রবীন্দ্র দর্শন, রবীন্দ্র বিভিন্ন দার্শনিক চিন্তা, তার রোমান্টিকতা, তো এই নানান ধরনের ভাষা, ছন্দ, অনেক কিছু রয়েছে। তো এই বলের বাইরে গিয়ে কেউ কিছু লিখতে পারছেন না, এই বলের মধ্যে কি পড়েছেন? আটকা পড়েছেন। এই যে বলের মধ্যে আটকা পড়েছেন, এই যে বলের মধ্যে আটকা পড়েছেন, তখন এই বলয়টাকে ভেঙে দিয়েছেন একজন কবি। এই বলয়টাকে একেবারে ভেঙে দিয়েছেন একজন কবি, তার নাম কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। মনে রাখতে হবে যে মধ্যযুগের যে মুসলিম কবিরা ছিলেন, সেই মধ্যযুগের মুসলিম কবিদের পরে আধুনিক যুগে বা এই টাইমটাতে প্রায় 200-300 বছর দেখা গেছে কোনো মুসলিম কবি, মুসলিম সাহিত্যিকের আবির্ভাব ঘটেনি। তো সেই জায়গা থেকে কাজী নজরুল ইসলামই প্রথম মুসলিম কবি, যিনি প্রথম সত্যিকারের আধুনিক মুসলিম কবি হিসেবে আমরা বলতে পারি কাজী নজরুল ইসলামকে। এবং তিনি এই যে বড় একটা বিপ্লব এবং বিদ্রোহ তিনি নিয়ে আসছেন, রবীন্দ্র ভাবালতার বাইরে গিয়ে তিনি বলছেন, বল বীর বল উন্নত মাম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দোলক গোলক বেধিয়া, খোদার আসন আর ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্বমেধাত্রী। এই ধরনের কথাবার্তা ওই সময়ে, অর্থাৎ ওই সময় বলতে আমি বোঝাচ্ছি 1921-এর শেষে বা ধরেন 22-এ, কারণ 22-এ প্রকাশিত হয়েছে তো বিদ্রোহ কবিতাটা, তাহলে 22-এ, তাহলে 1922 খ্রিস্টাব্দে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের আশেপাশে কোনো কথাবার্তা কোনো কবি চিন্তাই করতে পারতেন না, যে কবিতার মধ্যে বিদ্রোহ থাকবে, কবিতার মধ্যে যুদ্ধের ঝনঝনানি থাকবে, কবিতার মধ্যে তলোয়ারের ঝনঝনানি থাকবে। এইটা ওই সময়ের কোনো কবি সাহিত্যিক কল্পনার বাইরে। কারণ কবিতা মানে হচ্ছে সফট একটা বিষয়, কবিতা মানে হচ্ছে একটা দর্শন থাকবে, কবিতার মধ্যে একটা রোমান্টিকতা থাকবে, প্রেম থাকবে, প্রীতি থাকবে, লুতুপুতু প্রেম থাকবে, মানে এমন একটা ব্যাপার। কবিতা মানে হচ্ছে খুব স্নিগ্ধ একটা ব্যাপার।
এটাই মনে করা হতো। তো এই যে প্রচলিত যে বিশ্বাস, প্রচলিত যে ধারণা, সেই ধারণা বিশ্বাস আশ্বাসকে নজরুল একেবারে ভেঙে চড়ে খান খান করে দিয়েছেন তার একটি মাত্র কবিতায়। সেই একটি কবিতার নাম হচ্ছে বিদ্রোহী। নজরুল যদি বিদ্রোহী কবিতা লেখার পরে আর কোনো কবিতা না লিখতেন, তারপরেও নজরুলই হয়তো থাকতেন। তো সেই নজরুল আমরা পড়ব, তার গুরুত্ব অপরিসীম। এবং আমাদের যে 24-এর যে বিপ্লব, সেই বিপ্লবে আমরা দেখেছি নজরুলের কবিতা, নজরুলের গান ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং আমাদেরকে উজ্জীবিত করেছে। সুতরাং নজরুল বর্তমান সময়ে আগামী 4-5 বছর নজরুল আরও বেশি প্রাসঙ্গিক। কিছু মানুষ আছে যারা রবীন্দ্রনাথকে অনেক বড় করে দেখাতে গিয়ে নজরুলকে ছোট করেন, এরকম অসংখ্য মানুষ আছে। এর মধ্যে খুব সম্প্রতি যদি আমরা চিন্তা করি, সম্প্রতি বলতে আরও 20 বছর আগে চিন্তা করি, তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদ। তো হুমায়ুন আজাদ কিন্তু নজরুলকে কিন্তু ওইভাবে সহ্য করতে পারতেন না। কেন কার্য করতে পারতেন না? নজরুল গজল লিখেছেন, ইসলামিক সঙ্গীত লিখেছেন, এই লিখেছেন। নজরুল উপন্যাসকে বলতেন উপন্যাস বলতেন না। নজরুলকে পাঠ্য করা হতো অল্প, মাত্র 20 মার্ক 30 মার্ক হচ্ছে নজরুলের পাঠ্য। রবীন্দ্রনাথের ছায়ায় নজরুল একেবারে মিলিয়ে গিয়েছিল। তো এখন হয়তো নজরুল আরেকটু গুরুত্ব পাবে। এবং আমার কাছে মনে হয় যে রবীন্দ্রনাথ তিনি অবশ্যই অনেক বড় কবি, শুধু অনেক বড় কবি না, বিশ্বকবি। হ্যাঁ, শায়ানের একটা গান আছে রবীন্দ্রনাথ এবং নজরুলকে নিয়ে, তার একটা তুলনা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তিনি বলেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সমুদ্রের একটা মানে সেই তলদেশ, মানে যেখানে ঝিনুক আছে, আর রবীন্দ্রনাথ হচ্ছে সেই তলদেশ, আর নজরুল হচ্ছেন সেই সমুদ্রের ঢেউ। দারুণ একটা উদাহরণ। তো রবীন্দ্রনাথ বিশ্বকবি, অনেক বড় কবি, সব কিছু ঠিক আছে, রচনা দর্শন ঠিক আছে, কিন্তু এই রবীন্দ্র এবং নজরুলকে দুটোর মধ্যে তুলনা করার যে ব্যাপারটা, এটা একটা বোকামি। কখনোই তুলনা করা যাওয়া উচিত না, কারণ নজরুলের জায়গায় নজরুল শ্রেষ্ঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ। নজরুল যে ভাষায় কথা বলেছেন, তিনি যে উদ্দেশ্য নিয়ে সাহিত্য চর্চা করেছেন, সেই উদ্দেশ্যটা আমাদের একটু বুঝতে হবে। তো আমি মূল এতে যাওয়ার আগে আপনাদের আমি একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে যে আমাদের সাহিত্যটাকে 2 ভাগে ভাগ করা যায়। মানে সাহিত্য লেখার যে উদ্দেশ্য, এটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় শিল্পের জন্য শিল্প, যেটাকে বলা হয় আর্ট ফর আর্ট শেখ, এটা বলা হয়। এটার বাংলাটা হচ্ছে শিল্পের জন্য শিল্প বা কলা কৈবল্যবাদ, ঠিক আছে। আর আরেকটা আছে যে আর্ট ফর লাইফ শেখ, এরকম একটাই আছে যে আর্ট ফর লাইফ শেখ। আর্ট ফর আর্ট শেখ মানে হচ্ছে শিল্পের জন্য শিল্প, অর্থাৎ সৌন্দর্য সৃষ্টি করার জন্য আমি শিল্পটা রচনা করছি, সৌন্দর্য আনন্দের জন্য। হ্যাঁ, আর আর্ট ফর লাইফ শেখ হচ্ছে জীবনের জন্য শিল্প। তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আর্ট ফর আর্ট শেখ, অর্থাৎ তার ম্যাক্সিমাম সাহিত্যটা হচ্ছে শিল্পের জন্য শিল্প, সৌন্দর্য সৃষ্টির জন্য শিল্প, তাত্ত্বিকতার জন্য শিল্প, দর্শনের জন্য শিল্প, এরকম। কিন্তু নজরুল তার মধ্যে তিনি কোনো তাত্ত্বিকতা, তিনি কিসের দর্শন, তাত্ত্বিকতা, এইগুলো কিছুই ধারেন না। তিনি জীবনের জন্য শিল্প। তিনি কলম ধরেছেন মানুষের জন্য, তিনি কলম ধরেছেন। তার লেখার পিছনে দেখেন, নজরুল হয়ে ওঠার পেছনে তার যে ব্যক্তিগত যে বিষয়গুলো আছে, তার যে পারিবারিক বিষয় আছে এবং তৎকালীন সমাজ এবং সময় বাস্তবতা আছে, সেই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। নজরুল ছোটোবেলায় থেকে তিনি বাবাকে হারিয়েছেন, তার মার সাথে তার সম্পর্ক একেবারেই ভালো ছিল না। তারপরে হচ্ছে তিনি দাঁড়িয়ে বড় হয়েছেন, রুটির দোকানে কাজ করেছেন, কুমিরাতে ত্রিশালে এসে তিনি জাইকির ছিলেন মাত্র 14 বছর বয়সে 1913 খ্রিস্টাব্দে। এরকম জীবন, তারপর সৈনিক জীবন, তিনি মানে মেট্রিক পরীক্ষাটা পর্যন্ত তিনি দিতে পারেন নাই, তিনি প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক জীবনযাপন করেছেন। এরকম দাঁড়ে তিনি, এবং মায়ের প্রতি তার একটা দুর্বলতা ছিল, যে কারণে দেখবেন যে প্রমীলার যে মা কিংবা অন্যান্য যে মা, বিরজা সুন্দরী, গিরিলা দেবী, এরকম বিভিন্ন মহিলাদের সংঘর্ষ এসেছেন এবং তিনি মা ডেকেছেন। তো তিনি দেখেছেন যে মায়ের স্নেহ থেকে তিনি বঞ্চিত, মানুষের ভালোবাসা থেকে তিনি বঞ্চিত, এবং এই ভারতবর্ষটা হচ্ছে একটা পরাধীন ভারত, একেবারে পরাধীন,
এবং এই ভারতের যে ইংরেজের দোসর আছে, আমরা দেখেছি 24 বিপ্লবে আমরা দেখেছি যে ওই সময়ের মানে এই সরকারকে, অর্থাৎ যে সরকারের পতন হয়েছে তার এই পতনের পেছনে অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন এই চাটকার যারা আছে, বিভিন্ন দোসর যারা আছে, এরা এই পরিমাণ চাটকারিতা করেছে, এই পরিমাণ ওরা তেল দিয়েছে, এই পরিমাণ নিজেদের সুবিধা আদায় করে নিয়েছে যে সবার চোখকে বন্ধ করে দিয়েছে। এগুলো কিন্তু খুব ক্ষতিকর একটা দেশের জন্য, একটা সরকারের জন্য। তো ঠিক তেমনি আমাদের ভারতবর্ষের যে ইংরেজদের পক্ষ হয়ে আমাদের এই ভারতবর্ষের প্রচুর এই ব্যবসায়ী, প্রচুর আছেন। ইভেন এটা বলা হয় যে অনেক যারা ধনী আর কি, যারা অনেক পড়াশোনা করেছেন, অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরিবার আছে সেই পরিবারটাকে বলেন যে ইংরেজদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা ওই সময়ের যারা ছিলেন অনেক উচ্চ দরে চাকরি বাকরি করতেন, তারা সহ অনেকেই, মানে আমি বঙ্কিম, নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুরকে খারাপ বলছি না, মানে এদের শ্রেণী যারা ছিলেন অনেকেই ইংরেজদের দোসর হয়ে কিন্তু কাজ করেছেন। তো দেখা গেছে কারো পকেটে হাজার হাজার টাকা, ওই সময় কোটি কোটি টাকা, এবং কারো পকেটে 1 টাকা নয়, খেতে পারছে না। এই যে একটা অসাম্য, তাহলে আমরা দেখছি যে ভারতের পরাধীনতা একটা কারণ ছিল, এবং অসাম্য বলতে বোঝাচ্ছি মানে অর্থনৈতিক অসাম্য। এবং আমরা দেখেছি যে ধর্মীয় বিভেদটা ইংরেজরা লাগিয়েছে, এই ধর্মীয় বিভেদটা মানে ডিভাইড অ্যান্ড রোল পলিসি, ভাগ করো এবং শোষণ করো, এই নীতিটা। তো এইটা নজরুল এই 3টা কারণে তিনি আসলে বিদ্রোহী হয়েছেন। এই যে ভারতের পরাধীনতা, তারপরে হচ্ছে রাতের যে অসাম্য, ধনী গরিব উঁচু নিচু অসাম্য, এবং ধর্মীয় যে বিভেদ অর্থাৎ সাম্প্রদায়িক যে দাঙ্গা যে সম্পর্ক, এইসব কারণে তিনি বিদ্রোহীটা হয়েছেন। যে কারণে তিনি ওই আর্ট ফর আর্ট শেখ বা শিল্পের জন্য শিল্প, ওই কলা কৈবল্যবাদ, এইগুলোতে তিনি একেবারেই ধার ধারতেন না। এবং তিনি জানতেন, এবং তিনি আমার কৈফত কবিতায় তিনি বলেছিলেন যে বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। মানে ভবিষ্যতে আমি নবী হতে চাই না, ভবিষ্যতে বড় কিছু হতে চাই না, আমি বর্তমানের কবি, আমি বর্তমানের কথা বলতে চাই। জেনে শুনে নজরুল একেবারে এই ধাঁচের কবিতা তিনি লিখেছেন। যে কারণে নজরুলের কবিতাগুলো বক্তব্য নির্ভর, অর্থাৎ স্লোগান সর্বস্ব, অর্থাৎ তিনি কি বলতে চান এটা সরাসরি বলে দিয়েছেন। এবং সেই বলার জন্য তিনি যে বিষয়গুলোকে তিনি নিয়েছেন, মানে ধার করেছেন, সেটা হচ্ছে পৌরাণিক অর্থাৎ হিন্দু পুরাণ। তিনি হিন্দু পুরাণ থেকে বিভিন্ন উদাহরণ নিয়েছেন, যেমন শক্তিশালী যে উদাহরণগুলো আছে শিব, বিষ্ণু, দুর্গা, এগুলা তিনি নিয়েছেন। মুসলিম যেসব পুরাণ আছে, মুসলিমের যে ইসরাফিল, দোজক, এই প্রসঙ্গ তিনি নিয়ে এসেছেন। তিনি গ্রিকের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এসেছেন, গ্রিক। এবং তিনি প্রকৃতির মধ্যে যে শক্তিশালী যে বিষয়গুলো ছিল, ঝড়, তুফান, টর্নেডো, এই ব্যাপারগুলোর উদাহরণ তিনি নিয়ে এসেছেন। এবং তিনি নিয়ে এসেছেন সমসাময়িক যে যোদ্ধাস্ত্র ছিল, যেমন টর্পেডো, মাইন, এই ব্যাপারগুলো তিনি নিয়ে এসেছেন। এরকম অর্থাৎ প্রকৃতি থেকে, ধর্ম থেকে যে অংশগুলো অনেক, মানে যে ক্যারেক্টারগুলো, যে বিষয়গুলো অনেক শক্তিশালী, এই শক্তিশালী ক্যারেক্টারকে দিয়ে তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে ইংরেজরা তোমরা চলে যাও, নয় তোমাদের আমরা মেরে ফেলবো, কেটে ফেলবো, তোমাদেরকে যেতেই হবে। বুঝতে পেরেছেন? তো এই যে নজরুল এই বিদ্রোহটা তিনি করেছেন, এটা একেবারে জেনে শুনে বুঝে শুনে তিনি এই বিদ্রোহটা করেছেন, একেবারে বুঝে শুনে তিনি এই বিদ্রোহটা করেছেন। তো নজরুল প্রথম কবি যিনি রবীন্দ্র বলয়কে ভেঙে দিয়েছেন, বাংলা সাহিত্যের প্রথম কবি যিনি রবীন্দ্র বলয়কে ভেঙে দিয়েছেন। এখন নজরুল তো হচ্ছে বিদ্রোহী, তাই না? তো নজরুল যেহেতু বিদ্রোহী, এর আগে আমরা আরেকজন বিদ্রোহী কবি পেয়েছি, বা বাংলা সাহিত্যের প্রথম এবং যথার্থ বিদ্রোহী কবি, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের বিদ্রোহটা কী ছিল? মাইকেল মধুসূদন দত্তের বিদ্রোহটা ছিল, আমরা দেখেছি যে মেঘনাদ বধ যে কাব্য আছে, সেখানে দেখেছি রামায়ণ থেকে কাহিনী নেওয়া হয়েছে। রামায়ণ একটা ধর্মীয় গ্রন্থ অনেকটা, তো সেই ধর্মীয় গ্রন্থটাকে তিনি উল্টিয়ে দিয়ে রামকে করেছেন ভিলেন, রাবণকে করেছেন তিনি নায়ক। তিনি 11 জন ছিলেন, কি বলে এটাকে, নারীকে দিয়ে তিনি পুরুষের কাছে পত্র লিখেছেন, প্রেম প্রস্তাব পাঠাচ্ছেন, যেটা আমরা বীরাঙ্গনাকে বলছি। তিনি কবিতার যে ফর্ম, তিনি কবিতার নাটকের যে ফর্মগুলো আছে, সমস্ত ফর্মের দিক থেকে, জীবন চেতনার দিক থেকে, আধুনিকতার বৈশিষ্ট্যের দিক থেকে মাইকেল মধুসূদন প্রথম বিদ্রোহ কবি। যে কারণে মাইকেলের
বিদ্রোহ হচ্ছে সাহিত্যিক বিদ্রোহ, সাহিত্যিক, কিন্তু নজরুলের বিদ্রোহ হচ্ছে রাজনৈতিক। তাহলে মাইকেলের বিদ্রোহ হচ্ছে সাহিত্যিক, তিনি সাহিত্য নিয়ে বিদ্রোহ করেছেন। তিনি একটাবার বলেন নাই যে ইংরেজ তোমাকে জেলে চলে যেতে হবে। এই সমাজের যে ইয়ে আছে কি বলে সমাজের যে সমস্যাগুলো আছে এই সমস্যার কথা বলা হয়নি। এবং আমরা জানি যে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়েছে, ব্যাপক বড় একটা বিদ্রোহ। কই ওই বিদ্রোহ নিয়ে তো মাইকেল কিছু লেখেন নাই, অথচ ওই সময় তার উত্থান কিন্তু হয়েছে, লেখেন নাই। অর্থাৎ রাজনীতি নিয়ে ওইভাবে আমাদের মাইকেল কিছুই লেখেন নাই। তার একটাই চিন্তা ছিল সাহিত্য, সাহিত্য, সাহিত্য। অর্থাৎ আমাদের মাইকেল মধুসূদন দত্তর চিন্তা ছিল আর্ট ফর আর্ট শেক, অর্থাৎ শিল্পের জন্য শিল্প। তিনি হতে চেয়েছিলেন শেলি, ইয়েটস, ওয়ার্ডসওয়ার্থ, তারপরে হচ্ছে এর শেক্সপিয়র, এদের মতো হতে হচ্ছে, বোদলেয়ার, এদের মতো বড় বড় কবি হতে চেয়েছিলেন। তো নজরুল ওরকম বড় কবি হতে চান নাই। তার ওরকম না যে আমি একটা বিশ্বকবি হয়ে যাবে, এরকম না। তার প্রধান কথা হচ্ছে মানবতা, মানুষ। আমি আমার মানুষকে ভালোবাসি, আমি আমার দেশকে ভালোবাসি। এই দেশের যে সমস্যাটাগুলো আছে এইগুলো সমাধান করার জন্য নজরুল কলম ধরেছেন এবং এই রবীন্দ্র বলয়টাকে অতিক্রম করেছেন সবার আগে নজরুল। এবং নজরুলের কবিতা যখন প্রকাশিত হলো তখন শনিবারের চিঠি নামে একটা পত্রিকা ছিল, সজনীকান্ত দাস এটার ছিলেন, সম্পাদক ছিলেন। নজরুলের পুরো বিদ্রোহ কবিতাটাকে তিনি প্যারোডি করেছিলেন। আমি ব্যাং, আমি ডাকি ঘ্যাঙর গ্যাং, আমার ইয়া লাম্বার ঠ্যাং, আমি মানি ল্যাং, এরকম পুরো বিদ্রোহ কবিতাকে বিদ্রোহ করেছেন, মানে করেছেন কি বলে তিনি প্যারোডি করেছেন। এবং নজরুল যখন 1923 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি জেলে আছেন, আনন্দময়ীর আগমনী কবিতা লেখার কারণে তিনি জেলে গিয়েছিলেন। তো সেই জেলে যাওয়ার পরে তার 1 বছরের মতো জেল হয়েছিল। তো তখন তিনি জেলে অনশন করেছিলেন এবং তিনি অনশন করার পরে অনশন ভাঙার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা চিরকুটে লিখে দিয়েছিলেন, নজরুল গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। নজরুল তুমি তোমার এই কি বলে হাঙ্গার স্ট্রাইকটা তুমি করো, অফ করো, আমার লিটারেচার তোমাদের দাবি করে, তোমার দরকার আছে। এবং গীতিনাট্য, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য, বসন্ত গীতিনাট্য তিনি উৎসর্গ করেছিলেন। এটার জন্য ওই সময়ের যারা কবি সাহিত্যিক যারা ছিলেন সবাই একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরকে একদম এমনভাবে ধরেছে যে কবি গুরু, গুরু গুরুর আপনি কী করেছেন, আপনি কী করেছেন। এরকম একটা ছেলে যার বয়স মাত্র 24 বছর কি না কি কবিতা লিখেছে। কবিতার মধ্যে কি যুদ্ধ থাকতে পারে, কবিতার মধ্যে কি অসির ঝঞ্ঝানি থাকতে পারে, কবিতার মধ্যে কি এরকম এইগুলো থাকতে পারে। এটা কি কবিতা? কবিতা কি এরকম হয়? কবিতা হবে স্নিগ্ধ, কবিতা হবে লুতুপুতু, কবিতা হবে রোমান্টিক, কবিতা হবে দর্শন। তাহলে আপনি কেন তাকে আপনি কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন, কিংবা কেন আপনি বসন্ত নাটক উৎসর্গ করেছিলেন? তখন রবীন্দ্রনাথ ঠাকুর কি করছেন? ডিফেন্স করছেন। আমরা রবীন্দ্রনাথ নজরুলকে যে দ্বান্দ্বিক সম্পর্ক লাগাই দিই, এটা তো না পড়ি আন্দাজি লাগাই দিই। নজরুলকে ওই সময় সবার আগে স্বীকৃতি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং অন্যান্য নজরুলের পিছনে যেসব মানে ফেউ লেগেছিল, যেসব কবি সাহিত্যিকরা লেগেছিলেন, এবং এই যে মহিতুলাল মজুমদার নামে একজন আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, বাংলা বিভাগের কবি, তিনি পর্যন্ত লেগে গিয়েছিলেন। এবং তিনি বলতেছেন যে মহিতুলালের নাকি একটা ছিল, কথিকা ছিল, আমি কথিকার নাম, এটার 3 বছর আগে নজরুল পড়েছিলেন। বলতেছে যে আমার ভাব চুরি করে নজরুল বিদ্রোহী কবিতা লিখেছেন। এরকম নজরুলের পাশে কেউ নাই বলা চলে, অল্প কিছু মানুষ। তখন রবীন্দ্রনাথ ঠাকুর ওইসব সমালোচকদের বলেছেন, তোমরা হয়তো কাজীর কবিতা পড়নি, পড়লেও হয়তো ঘৃণা ভরে, তাচ্ছিল্যের ভরে চোখ ভুলিয়েছ। আমার বয়স যদি নজরুলের মতো হতো তাহলে আমার কাব্যেও একই সুর বেজে উঠত। জাতির সুর যখন এরকম, জাতি বলতে মানে ওই সময়টার কথা বলছি, যে স্বরাজ আন্দোলন হচ্ছে, খেলাফত আন্দোলন হচ্ছে, নানান ধরনের আন্দোলন হচ্ছিল ওই টাইমটাতে। এবং ওই সময়ে রুশ বিপ্লব হচ্ছে, তারপরে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, আয়ারল্যান্ড তার স্বাধীনতা লাভ করেছে, তারপরে ওই সময় অনেকগুলো দেশের মধ্যে আন্দোলন সংগ্রাম হচ্ছিল। বলছি জাতি যখন, মানুষ যখন এই একই সুরে গাথা, অর্থাৎ এই আন্দোলন সংগ্রাম সুরে গাথা, তাহলে নজরুল ঠিকই লিখছে তার বয়স যেরকম সে এই বিদ্রোহী হবে। আমার বয়স, আমি নজরুলের জায়গায় থাকলে আমিও তাই লিখতাম। আস্তে আস্তে মানুষ থেমেছে। তো যে কারণে আমরা বলবো যে নজরুলকে আমরা যথাযথ মূল্যায়ন দিতে পারিনি, এখনও পারিনি। এটার জন্য দায়ী একমাত্র বাংলা বিভাগের শিক্ষক। বাংলা বিভাগের কিছু শিক্ষক আছে, মানে কানা এবং অন্ধ, এরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রায়োরিটি দিতে গিয়ে নজরুলকে ডুবিয়ে দিয়েছে। ভাই রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রায়োরিটি তো আমিও দিই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রায়োরিটি দিতে গিয়ে আমি নজরুলকে ছোট করবো, এই ব্যাপারটা কিন্তু এরকম হওয়া উচিত না, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
ওকে, তো যে কথা বলছিলাম, আর নজরুলের সবচেয়ে বড় যে অবদানটা আছে, তিনি ভারতবর্ষের স্বাধীনতার ঘোষক। ভারতের স্বাধীনতার ঘোষক। মনে রাখতে হবে, ওই সময় মহাত্মা গান্ধীর মতো নেতৃত্ব ছিল, সুভাষ বসুর মতো নেতৃত্ব ছিল, কিন্তু তারা কেউ কিন্তু ভারতের স্বাধীনতার ঘোষণা দেয় নাই। নজরুল তার ধূমকেতু পত্রিকায় বলেছে, স্বরাষ্ট্ররাজ বুঝি না, অর্থাৎ আমাদের এই মহাত্মা গান্ধী স্বরাজের কথা বলছিলেন না, অটোনমাসের কথা বলেছিলেন। বছর বিশ্ব অটোনমাস, স্বায়ত্তশাসন এগুলো আমরা কিছু বুঝি না, ভারতবর্ষ হচ্ছে আমাদের, ভারতবর্ষ আমাদের অধীনে চলবে, ইংরেজের লেজ গুটিয়ে চলে যেতে হবে। এবং সে বলেছিল, স্বরাষ্ট্ররাজ বুঝি না, ভারতবর্ষ ধূমকেতু ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা চায়, ভারতবর্ষের এক পরমাণু অংশ বিদেশিদের অধীনে থাকবে না। এটা আমি এখানে দিয়েছি, আমি দেখাবো এখন যে কি বলেছিলেন। 13ই অক্টোবর, 13 বা 17 অক্টোবর আমার তারিখটা লেখা আছে, 1922 খ্রিস্টাব্দে। তিনি যখন এই কথা বলছেন, তার মাত্র 4 মাস আগে আরেকজন কংগ্রেসম্যান, তার নাম হচ্ছে হসরত কি নামটা ভুলে গেছি, হসরত আছে, তিনি এই ভারতবর্ষের স্বাধীনতার কথা বলেছিলেন। তখন ইংরেজ সরকার এই দেশদ্রোহিতার অপরাধে তাকে যাবজ্জীবন জেল দিয়েছে, মাত্র 4 মাস আগে, 1921 খ্রিস্টাব্দের ডিসেম্বরের দিকে। এই হসরত তিনি এই ভারতের স্বাধীনতার ঘোষণার কথা বলেছিলেন, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর 4 মাস পরে নজরুল একদম সরাসরি ঘোষণা দিয়ে দিতেছেন যে ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা চায়। এত বড় সাহসের কাজ, জমের মতো ভয় পাইতে হচ্ছে ইংরেজরা নজরুলকে, জমের মতো। তো এই ভারতবর্ষর স্বাধীনতার ইতিহাসে নজরুলের অবদান একেবারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারতবর্ষ যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, ততদিন নজরুলকে একেবারে মনে প্রাণে তাকে স্বীকার করতেই হবে। মানে কি পরিমাণে একটা রিস্ক সে নিয়েছে। মাত্র 4 মাস আগে একজনকে এই কথা বলার জন্য তাকে দিয়ে দিছে, কি বলে, যাবজ্জীবন দিয়ে দিছে, সেই কথা একেবারে সে প্রকাশ্যে বলছে। তাহলে আপনি কিভাবে আপনি নজরুলকে অস্বীকার করবেন? কোনো উপায় নেই, কোনো উপায় নেই। মানে ডক্টর হুমায়ুন আজাদ তিনি অনেক জ্ঞানী ব্যক্তি, ঠিক আছে, কিন্তু ওনাদের মতো কিছু লোক নজরুলকে আসলে ওইভাবে মূল্যায়ন করেনি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নজরুলের এখন অনেক তো বললাম, আমরা একটু নজরুলের তথ্যগত দিক দেখি। নজরুলের পদ্মভূষণ কবে পেয়েছেন আপনারা অবশ্যই পড়বেন। এখানে 11ই জ্যৈষ্ঠটা একটু পড়বেন যে তার জন্ম, এটা 25 মে, কোনো কোনো বইয়ে 24 মে আছে, আর এটা আপনারা 25 মেই দেবেন, কোনো কোনো বইয়ে 24 মে আছে। তারপরে হচ্ছে তিনি মৃত্যুবরণ করেছিলেন, এই জিনিসটা দেবেন। তারপরে হচ্ছে তার যে গুরুত্বপূর্ণ তথ্য, তাকে কখন 1972 খ্রিস্টাব্দে তার জন্মদিনের একদিন আগে, অর্থাৎ 25 মে তার জন্মদিন পালন হবে, তার একদিন আগে তাকে বাংলাদেশে আনা হয়েছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে হচ্ছে 1974 খ্রিস্টাব্দে একটা ডিলি ডিগ্রি দিয়েছিল, এই কথাটা ইম্পর্টেন্ট পড়বেন, অতি গুরুত্বপূর্ণ তথ্য। এবং তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়েছিল 74 খ্রিস্টাব্দে। এবং 76 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছিল। এবং ওই সময় তাকে আবার দেওয়া হয়, কি বলে, কবিকে 21শে পদকে ভূষিত করা হয়। জাতীয় কবির যে মর্যাদা দেওয়া হয়েছিল, এটার কোনো কিন্তু রেজলিউশন নাই, এটার কোনো গেজেটও নাই, কিন্তু গেজেটও নাই, এমনি মৌখিকভাবে দেওয়া হয়েছিল। তার ডাকনাম হচ্ছে দুঃখ মিয়া, ছদ্মনাম হচ্ছে ধূমকেতু বা নুরু হিসেবে তিনি পরিচিত ছিলেন। ব্যাঙাচি নামে পরিচিত ছিলেন, এটা যদিও কখনো আসে না, ব্যাঙাচি। তো এই নজরুলের যেহেতু কাব্য আমাদের পাঠ্য, আমাদের 22টা কাব্য আমরা দেখেছি। 22টা কাব্য মনে রাখার একটা বুদ্ধিটা আমরা লিখেছি যে সিন্ধু হিন্দু এবং চিত্তনামা নামের দুই বন্ধু, একটা হচ্ছে সিন্ধু হিন্দু। আপনাদের কমেন্ট পড়ি। হ্যাঁ, সোহানা বলেছেন যে নজরুল মূলত কবি, কবিতা, গান লিখে তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। উপন্যাসের জন্য তার খুব একটা খ্যাতি নেই, এটাতে তিনি অতটা ফোকাসও করেননি। হ্যাঁ, ফোকাস না করলেও তিনি যে 3টা উপন্যাস লিখেছেন, এর মধ্যে মৃত্যুকথা যে উপন্যাস, এটা কিন্তু খুবই ভালো একটা উপন্যাস। মৃত্যুকথা দারুণ একটা উপন্যাস, কিন্তু এই উপন্যাসটাকেও হুমায়ুন আজাদ অপন্যাস বলতেন। কেন বলতেন আই ডোন্ট নো। তো আমরা দেখি যে মৃত্যু সিন্ধু হিন্দুল এবং চিত্তনামা নামে দুই বন্ধু, তারা ভাঙার গান গেয়েছেন। কি গান গেয়েছেন? ভাঙার গানে সর্বহারা হয়ে তাকে মরুভূমিতে তাদেরকে নির্বাসিত করা হলো। মরুভূমিতে হাঁটার সময় তাদের একটা প্রলয় ঝরে এবং পূবের হাওয়ায় তাদের নতুন জিঞ্জির মানে পায়ের যে শিকল, জিঞ্জির পুড়ে গেল, যেহেতু তাদেরকে নির্বাসন দেওয়া হয়েছিল, তাদের পায়ের জিঞ্জির ছিল। তারপর তারা মুক্ত হয়ে তারা
ছায়ানট শিল্পী গোষ্ঠীর সদস্যই অগ্নিবীণা এবং বিশেরবাসী বাজিয়ে সাম্যবাদী সঙ্গীত পরিবেশন করলো। অন্যদিকে নির্ঝর নামের এক সুন্দরী রমণী চক্রবাক নামের এক সঙ্গীত সন্ধ্যায় 7 ভাই চম্পার কাছ থেকে শেষ সৌগাত স্বরূপ ফণি মনসা ঝিঙে ফুল এবং দোলন চাপা ফুল উপহার পেল। গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে নেওয়া আছে। তো কাজী নজরুল ইসলামের তার যে কবি সত্তাকে 3টা ভাবে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে বিদ্রোহী সত্তা, প্রেম সত্তা এবং সাম্যবাদী সত্তা। 3টা সত্তাই মারাত্মকভাবে তিনি ফুটিয়ে তুলতে পেরেছেন। তো আরও জানতে হবে নজরুল সম্পর্কে আমরা একটু জানি যে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের 2য় খণ্ড বলা হচ্ছে বিশের বাসীকে। গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন পর্যন্ত আসেনি, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে রণসঙ্গীত নেওয়া হয়েছে, এটা আমরা জানি। মরুভাস্কর হযরত মুহাম্মদের জীবনী, চিত্তনামা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ওনার প্রতি নজরুলের কত ব্যাপক ছিল, অনুরাগ ছিল, এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কিন্তু নজরুলকে মারাত্মক পছন্দ করতেন। সঞ্চিতা তার কাব্যটা এটা তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। 7 ভাই চম্পা ঝিঙে ফুল হচ্ছে শিশুতোষ কাব্য, এটাও ইম্পর্টেন্ট। এবং যারা কমিউনিস্ট যারা ছিল তাদের কমিউনিস্টদের সাথে নজরুলের একটা সম্পর্ক ছিল, এবং তার রুমমেট হিসেবে কমরেড মুজাফফর তিনি তার রুমমেট ছিলেন। সেই কমিউনিস্টদের যে ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ আছে, যেটাকে বলা হচ্ছে অন্তর্ন্যাশনাল সঙ্গীত, মানে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল যে সঙ্গীতটা আছে এটাকে নজরুল নাম দিয়েছিলেন অন্তর্ন্যাশনাল সঙ্গীত। তো এই অন্তর্ন্যাশনাল সঙ্গীত বা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সঙ্গীত যেটা আছে, এটার বাংলা লেখককে নজরুল এই কথাটা বলবেন। এবং সেই গানটা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, ইউটিউব করলে পাবেন। সেটা হচ্ছে জাগো জাগো অনশন বন্দি উঠে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হতো। এই জিনিসটা, এই লাইনটা ইম্পর্টেন্ট। এটা কে লিখেছেন এটা পরীক্ষায় আমাদের আসতে পারে। তো কাজী নজরুল ইসলামের আমরা কবিতা যেহেতু পড়ছি, আমরা প্রথমে তার বিদ্রোহী চেতনাটা পড়ব। তো আমরা জানি নজরুলের যে 22টি কাব্যগ্রন্থ আছে তার মধ্যে অগ্নিবীণা তার প্রথম কাব্যগ্রন্থ, এবং এই অগ্নিবীণা বিশেরবাসী এবং প্রলয় শিখা, এই 3টার মধ্যে তার বিদ্রোহী চেতনা পাওয়া যায়। তার মধ্যে অগ্নিবীণা হচ্ছে সর্বা বা সবচেয়ে বেশি। তো সেই নজরুলের বিদ্রোহী চেতনার আমরা যদি দেখি, আমি যে কথাটা বলছিলাম 1922 খ্রিস্টাব্দে 13ই অক্টোবর, হ্যাঁ তারিখ ঠিক ছিল 13ই অক্টোবর। তো 13ই অক্টোবর ধূমকেতু পত্রিকায় তিনি লিখেছিলেন যে ধূমকেতু সর্বপ্রথম ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা, ভারতের সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ স্বাধীনতা, শাসনভার সমস্ত থাকবে ভারতীয়দের হাতে, তাতে কোনো বিদেশির মরলি করবার অধিকার পর্যন্ত থাকবে না। তো এটা তার ধূমকেতুর পথ যে পত্রিকা ছিল, তার ধূমকেতু যে পত্রিকা ছিল সেটা সম্পাদকীয় ছিল। সুতরাং এই কথা বলার মাত্র 4 মাস আগে কিন্তু একজন এই কথা বলেছিলেন, তার যাবজ্জীবন হয়েছিল। তো নজরুল কি পরিমাণ রিস্কটা তিনি নিয়েছিলেন। তারপরে দেখি অগ্নিবীণার যে প্রথম কবিতা তার নাম হচ্ছে প্রলয় উল্লাস। তোরা সব জয়ধ্বনি কর ওই বিদ নতুনের কেতনরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। এইটা পরীক্ষায় আসে যে অগ্নিবীণা কত সালে প্রকাশিত হয়েছিল? 22-এ প্রকাশিত হয়েছিল। এবং এই ভাইসে যে প্রকাশিত হলো তার প্রথম কবিতা কোনটা? প্রলয় উল্লাস। আর অগ্নিবীণার যে দ্বিতীয় কবিতা তার নাম হচ্ছে বিদ্রোহী। এই বিদ্রোহী কবিতা সম্পর্কিত আমরা দেখেন এটা কিছু তথ্য আমাদের জেনে রাখতে হবে যে বিদ্রোহী কবিতা 1921 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কলকাতা 3/C তালতলা লেনের দোতলা বাড়িতে বসে তিনি কবিতাটা লিখেছিলেন, এবং তার প্রথম শ্রোতা ছিলেন কমরেড মুজাফফর আহমেদ। এবং এটা প্রথম ছাপা হয়েছিল 6 জানুয়ারি 1922 খ্রিস্টাব্দে, 6 জানুয়ারি 1922 খ্রিস্টাব্দে সাপ্তাহিক বিজলি পত্রিকায়। এখানকার যে গল্পটি, সেই গল্পটি আমরা একটু দেখি। যে বিজলি পত্রিকার যে ম্যানেজার অবিনাশ চন্দ্র ভট্টাচার্য, তার পুরনো কথা প্রবন্ধ থেকে আমরা কিছু তথ্য জানি। সেই তথ্যগুলো আমি এখন আপনাকে একটু বুঝিয়ে বলি। তখন 1921 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে নজরুল কলকাতাতে থাকেন। তার রুমমেট হচ্ছে কমরেড মুজাফফর মানে কমিউনিস্ট, আপনি বুঝতেই পারছেন নাম শুনে কমরেড থেকে। তো কমিউনিস্ট তারা প্ল্যান করছে যে কীভাবে পত্রিকা করা যায়, কী করা যায় না করা যায়। ওই সময় ডিসেম্বর মাসে কোনো একদিন, এটা এক্স্যাক্টলি কোথাও পাওয়া যায় না যে কয় তারিখ, তো সেই ডিসেম্বর মাসের শেষের দিকে, এটা 27-28 হতে পারে ডিসেম্বরের। তো ওই সময়ে নজরুল, অনেক শীত, যেহেতু ডিসেম্বর মাসের শেষে অনেক শীত, নজরুলের গায়ে জ্বর এসেছে, তখন সে কবিতা লিখবে। এখন আগে তো বল পয়েন্ট ছিল না, আগে ছিল হচ্ছে কালীয় কলম ছিল, তারপরে হচ্ছে পেন্সিল ছিল। তো নজরুল মানে এই কালীয় মানে দোয়াত কলমে এরকম কালি দিয়ে চুবিয়ে তারপর কিছু একটা লিখবে, এইটা অতটা শক্তি বা অতটা মানসিক শক্তি নজরুলের ছিল না। সে বল দিয়ে পেন্সিল দিয়ে কবিতাটা লেখা শুরু করলো। কি কবিতা লিখবে? বিদ্রোহী কবিতা লিখবে। সারা রাত বিড়বিড় করে তিনি কবিতা লিখেছেন। তো বিড়বিড় করে কবিতা লেখার পরে
একেবারে শিশির দিকে রাত ভোর যখন হয়েছে তখন নজরুল এই যে কমরেড মুজাফর, ধরুন এরকম কমরেড মুজাফরের ছবি এঁকেছে, হ্যাঁ, তো কমরেড মুজাফরকে ডাকছে যে মুজাফরদা ভোরবেলা যে আমি একটা কবিতা লিখেছি তুমি শোনো। এখন নর্মালি কী হয় যে ভোরবেলাতে আমাদের ঘুমটা খুব হয়, মজার হয়, এবং ওই ভোরবেলা শীতের দিন যদি হয় তাহলে আরও বেশি আনন্দের হয় ওইটা। তো ওই শীতের বেলা কেউ যদি ডাকে যে কবিতা শোনার জন্য রুমমেট যদি ডাকে এরকম ভোরবেলায়, নিশ্চয়ই বিরক্ত হবে। চরম মাত্রা বিরক্ত হচ্ছে কমরেড মুজাফর, কিন্তু নজরুল তো নাছোড়বান্দা, না সেই কবিতা শোনাবেই। তখন কমরেড মুজাফর বলল যে আচ্ছা ঠিক আছে তুই পর, আমি শুনছি। তো কমরেড মুজাফর তার জবানবন্দিতে বলেছেন যে তিনি প্রথম বলবীর বল উন্নত মমশির যখন বলা শুরু হলো তখন সে চোখ খুললো, তারপর বসলো, তারপর নজরুলকে জড়িয়ে ধরলো এবং বলল যে তুই শুধু বাংলা সাহিত্যের না বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা লিখে ফেলেছিস, এরকম একটা কথা বললো। তো ওই সময় ওই সাপ্তাহিক বিজলি পত্রিকার যে ম্যানেজার অবিনাশ চন্দ্র ভট্টাচার্য এলেন দেখা করার জন্য, লেখা নেওয়ার জন্য। এসে দেখে যে নজরুল এইরকম একটা কবিতা লিখেছেন, বিদ্রোহের মতো একটা কবিতা লিখেছেন। তখন ওই অবিনাশচন্দ্র তাড়াতাড়ি করে এটার একটা কপি করে, মানে হাতে লিখে কপি করে সে তার পত্রিকাতে নিয়ে যায়। দুটো এটা সাপ্তাহিক পত্রিকা ছিল। এটা 16 জানুয়ারিতে এটা প্রকাশিত হলো, 16 জানুয়ারিতে প্রকাশিত হলো। তাহলে হয়তো না 6 জানুয়ারিতে, এখানে 7 জানুয়ারি কেন আসলো? ও না, হ্যাঁ 7 জানুয়ারিতে তিনি এসেছিলেন আর কি। 7 জানুয়ারি, ও সরি 7 জানুয়ারি আমাদের নজরুলের কাছে রবীন্দ্রনাথ নিয়ে গেছে। ওকে ঠিক আছে, গুড। তো 6 জানুয়ারিতে এই সাপ্তাহিক বিজলি পত্রিকায় এই কবিতাটা প্রকাশিত হয়েছিল। নজরুল অবশ্য রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে তার এই কবিতাটা মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হোক। তো ওইটা ছিল আবার মাসিক। এতটা সময় নজরুলের অপেক্ষা করার সময় ছিল না, কারণ নজরুল তো অনেকটা নাছোড়বান্দা, ছটফটে, মানে ধৈর্যহীন একটা ছিলেন, যুবক ছিলেন। তিনি দ্রুত বিজলিকে দিয়ে দিয়েছিলেন এবং বিজলি এরা প্রকাশ করেছিল। প্রকাশ করার পরে 6 জানুয়ারি অবিনাশচন্দ্র ভট্টাচার্য নজরুলের হাতে এই পত্রিকার 4 কপি দিয়েছিলেন। তো 4 কপি দেওয়ার পরে 7 জানুয়ারি নজরুল এইগুলা মানে এই 4টা কপি নিয়ে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর বাড়িতে গিয়েছিলেন। গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি ডাকছিলেন, গুরুদেব গুরুদেব গুরুদেব, বেরিয়ে এসো, আমি তোমাকে হত্যা করব। তখন দোতলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন, কিরে কাজী, সারের মতো চেঁচাচ্ছিস কেন, কি হয়েছে? তখন নজরুল বলছে যে নিচে এসো, দেখো কি লেগেছি, যে আমি কবিতা দিয়ে তোমাকে হত্যা করব। তখন বলছে যে কি নিয়ে এসেছিস পর? নজরুল চোরে জোরে আবৃত্তি করছেন, বলো বীর বলো উন্নত মমশির। রবীন্দ্রনাথ ঠাকুর পায়চারি করছিলেন। এইটা একটা নাটক করেছিলাম আমরা, সেই নাটকে আমি মুজাফর চরিত্রে অভিনয় করেছিলাম। তো আমার এক বড় ভাই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্রে অভিনয় করেছিলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর পেছনে হাত দিয়ে তিনি পায়চারি করছিলেন, আর নজরুল জোরে জোরে আবৃত্তি করছিলেন। যখন পড়া শেষ হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে জড়িয়ে নিয়েছিলেন বুকে এবং বলেছিলেন, সত্যিই তুই আমাকে হত্যা করেছিস। এই হত্যা করা মানে হচ্ছে রবীন্দ্রের যে বলয়টা আছে, রবীন্দ্রের যে রোমান্টিকতা আছে, রবীন্দ্রের যে দার্শনিক যে চিন্তা আছে, এগুলোকে ভেঙে দিয়েছেন নজরুল ভেঙে দিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বলয়টাকে ভেঙে দিয়েছেন। যদিও এই গল্পটির সত্যতা প্রভাত কুমার তিনি রবীন্দ্র জীবনী লিখেছিলেন, তিনি এটা অস্বীকার করেছিলেন, যে বলছিলেন ওই সময় নজরুল নাকি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ছিলেন না। আচ্ছা যাক, কিন্তু আবার ওই অবিনাশ কিন্তু আবার এই কথা বলেছেন। আচ্ছা যাক, যেটাই হোক, যেহেতু ইতিহাস অনেক আগের, এটা মানুষ তো স্মৃতি থেকে এলাকে হয়তো কারো না কারো গ্যাপ রয়ে গেছে। তো এই হলো আমাদের এই বিদ্রোহী কবিতা। সুতরাং বিদ্রোহী কবিতা কত সালে প্রকাশিত হয়েছিল এবং কত তারিখে কোথায়, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কথাবার্তা, এবং এখান থেকে প্রশ্ন আসবেই। তারপরে আমরা দেখি বিদ্রোহী কবিতা থেকে এইখানকার তিনি যে বিদ্রোহটা করেছেন ইংরেজদের বিরুদ্ধে, সেই বিদ্রোহটার কি ভাষায় করেছেন আমরা একটু বোঝার জন্য দেখেছি। বলবীর বল উন্নত মমশির, শির নেহারিয়া মেয়ের নতশির। আচ্ছা, কবিতা কীরকম হতে পারে যে চন্দ্র সূর্য গ্রহচারা ভুলক গোলক বোধবিয়া খোদার আসন আরস ছেদিয়ে সে উঠিয়াছে সেটা বিষয়, এই টাইপের কেউ হতে পারে? এটাকে তখন কেউ কল্পনাই করতে পারতো না। মুসলিমরাও খেপে গিয়েছিলেন, এই যে খোদার আসন আরস ছেদিয়া এই টাইপের কথা যে বলেছেন, অনেক মুসলিমও খেপে গিয়েছিলেন। তারপরে দেখি, তো বিদ্রোহী কবিতা আরও গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে। মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত,
এটার আরও কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে, যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য, এইসব লাইনগুলো, অর্থাৎ বিদ্রোহী কবিতাটা আপনার একটু মজার জন্য হলেও পড়বেন আর কি, লাইন হিসেবে আসতে পারে। তারপর আমরা দেখি আর কি আছে, ধূমকেতু পত্রিকা, এটা খুব ধূমকেতু পত্রিকা না, ধূমকেতু কবিতা বিদ্রোহ কবিতার বাণীকে আরও বেশি উচ্চকিত করেছে ধূমকেতু কবিতাটা, এবং সেখানে দিয়েছে আমি যুগে যুগে আসি মহাবিপ্লব হেতু, এটা কোন কবিতার লাইনে আসতে পারে। এবং এখানে একটা কথা বলছে দেখেন, আমি জানি জানি ওই স্রষ্টার ফাঁকি সৃষ্টির চাতরি, আমি বিধি ও নিয়মে লাথি মেরি ঠুকি বিধাতার বুকে হাতুড়ি। তো এই বিধাতার বুকে হাতুড়ি ঠুকি, এই কথা যদি তিনি এখন বলতেন, আল্লাহ জানে, মানে আল্লাহ মাবুদ জানে কি জানে, মানুষ তো এখন ধর্মীয়ভাবে খুব অসহিষ্ণু। তো পরবর্তী আমরা অগ্নিবীণা কাব্যের যে দ্বিতীয়, সেটা হচ্ছে বিশেরবাসী। বিশেরবাসীতে আমরা দেখি, বিশেরবাসীতে এটার দ্বিতীয় খণ্ড, এখানে 27টা কবিতা আছে এবং অগ্নিবীণারই একটা সুর মিশ্রিত আছে এখানে। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে তার ডিভাইড অ্যান্ড রোল পলিসির বিরুদ্ধে আমাদের নজরুল কবিতা লিখেছিলেন, এবং এখানে একটা জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াস খেলছুজ, মানে জাতির বজ্জাতি হিন্দুদের যে জাতপাত, এটা নিয়ে তিনি একটা কবিতা লিখেছিলেন, এবং প্রলয় শিখা কবিতার মধ্যে এই বিদ্রোহের সুর মিশ্রিত হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি নজরুলের সাম্যবাদী চেতনা। নজরুলের সাম্যবাদী চেতনা হচ্ছে সাম্যবাদী কাব্য, ভাঙার গান এবং সর্বহারা, এই তিনটার মধ্যে অধিক প্রকাশিত হয়, এবং ভাঙার গানের মধ্যে কিছুটা বিদ্রোহের সুর আছে, ভাঙার গানের মধ্যে কিছুটা বিদ্রোহের সুর আছে। নজরুলের প্রতি প্রগতিশীলদের কারো কারো একটু অ্যালার্জি আছে, এটা উচিত না। তো পরে আমরা দেখি যে তার সাম্যবাদীটা আসলে তিনি কেন লিখেছিলেন ওই টাইমটাতে, অর্থাৎ 1925 খ্রিস্টাব্দে তিনি একটা রাজনৈতিক দল লেবার স্বরাজ পার্টি, এটাতে তিনি যোগ দিয়েছিলেন, এবং এখানে দেখেন এটার যে যাদের সাথে যোগ দিয়েছিলেন, কুতুবউদ্দিন আহমদ, হেমন্ত কুমার সরকার, শামসুদ্দিন হুসয়ন, এদের সাথে তিনি একটা যোগ দিয়েছিলেন এই রাজনৈতিক লেবার স্বরাজ পার্টিতে, এবং লাঙ্গল নামে পত্রিকা প্রকাশিত করেছিলেন। ওই লাঙ্গলে যে পত্রিকা, মানে যে কবিতাগুলো প্রকাশিত হয়েছে সবাইকে একসাথে করার জন্য, সেই কবিতাটা হচ্ছে সাম্যবাদী কাব্যগ্রন্থে। এবং সাম্যবাদী কাব্যগ্রন্থ আমরা মনে করি এটাতে অনেকগুলো কবিতা, আসলে কিন্তু অনেকগুলো কবিতা না, একটা কবিতা। সাম্যবাদী একটা কবিতায় একটা বই, এবং সেই বইটার মানে সেই কবিতাটার নাম হচ্ছে সাম্যবাদী। ওই সাম্যবাদীর মধ্যে বাকি যে 10টি আছে এগুলো হচ্ছে উপশিরোনাম। বাকি যেগুলো আছে, যে সাম্যবাদী হচ্ছে মূল শিরোনাম, আর ঈশ্বর, মানুষ, পাপ, চোর ডাকাত, বারাঙ্গনা, মিথ্যাবাদী, নারী, রাজা, প্রজা, সাম্য, কুলিমজুর, এগুলো এটারই একটা উপশিরোনাম। এবং পৃথিবীর সবচেয়ে দীর্ঘ কবিতা, অন্যতম দীর্ঘ কবিতা পৃথিবীর এই সাম্যবাদী, যেটার চরণ হচ্ছে 473টা। অর্থাৎ সাম্যবাদী যে গ্রন্থটা, এটা টোটালি একটা কবিতা দিয়ে একটা বই। এবং আমরা যে অনেকগুলো কবিতা ভাবি, এগুলো আসলে অনেকগুলো কবিতা না, মূল শিরোনাম হচ্ছে সাম্যবাদী, এগুলির ছোট ছোট রূপ হচ্ছে ঈশ্বর, মানুষ, এগুলা। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ওকে, তো সেখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ লাইনগুলো কী কী আসতে পারে? গাহি সাম্যের গান, যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, এর হচ্ছে সাম্যবাদীর মূল মানে স্টার্টিংটা। মানুষ, এই যে গাহি সাম্যের গান, এটা কিন্তু ওই যে এটারই কিন্তু একটা লাইন, কিন্তু এটাকে এখানে মানুষ নিয়ে বলা হয়েছে বলে এখানে একটা মানুষ তিনি শিরোনাম দিয়েছিলেন, উপশিরোনাম দিয়েছিলেন। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রে বেদ, আপনারা নিশ্চয় জানেন, পড়ে আসছেন ছোটোবেলা থেকে। পাপ, সাম্যের গান গায় যত পাপি তাপি সব মোর ভাই, এ পাপ মূলকে পাপ করেনি কে আছে পুরুষ নারী, সবাই পাপ করেছে। ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গণিবার আগে নিজের পাপ গোনো। আমরা নর্মালি যেটা করি যে নিজের পাপটাকে আমরা আসলে গুনি, কিন্তু অন্যের পাপটাকে দেখি না, এবং নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন। এই যে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অপ্রকৃতস্থ একজন যুবককে হত্যা করা হয়েছে, এটা জেনে শুনে বুঝে শুনে একেবারে কিন্তু হত্যাটা, এবং কী পরিমাণ মর্মান্তিক, তাকে হত্যা করার আগে, খুন করার আগে তাকে খাওয়ানো হলো। ভাই, একটা বাজারে অশিক্ষিত মানুষরা পিটায় একটা চোর মেরে ফেলছে, এটা নেওয়া যায়?
অশিক্ষিত বর্বর, তারা হয়তো কালচার নাই, বোঝে না, হুজুগে মেরে ফেলেছে। কিন্তু সচেতনভাবে প্রাচ্যের অক্সফোর্ড, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা কিংবা বুয়েটের মতো একটা জায়গায় এভাবে মেরে ফেলবে, এটা আসলে ভাই ইম্পসিবল, এটা নেওয়া যায় না। আমরা শুধু খালি নিজের অন্যের পাপটা দেখি। ওই ছেলে, আমি জানি না ওই ছেলে যে তোফাজ্জল, সে আসলে কি কি চুরি করেছিল নাকি, আই ডোন্ট নো, কিন্তু সে চুরি করুক, চুরি করার অপরাধে তাকে মেরে ফেলার কোন বিধান কোথাও আছে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলার ঘুষ খাচ্ছে। আপনি কখনো কি প্রতিবাদ করেছেন? আপনি কখনো কি কোনো একটা পাসপোর্ট অফিসে যে ঘুষ না দিলে কখনো পাসপোর্ট পাওয়া যায় না, এটার জন্য পাসপোর্ট অফিসের সামনে গিয়েছেন? জাননি তো। আপনি কি কখনো এই যে এজি অফিস, যেখান থেকে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা হয়, কি পরিমাণ ঘুষ নেওয়া হয় আপনি জানেন? রেজিস্টার যে চাকরিটা আছে, যে জমি জমা রেজিস্টার, একদিনে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা ঘুষ নেয় একদিনে। কখনো বলেছেন যে না এখানে ঘুষ নেওয়া যাবে না? বলেননি তো। কিসের মেধাবী, কিসের প্রতিবাদী? সামান্য একজন সিসকে চোর বা কি অপ্রকৃত তাকে মেরে খুব বেশি ব্যাডাগিরি দেখাচ্ছে। কোনোদিন কি বলেছি? কোনোদিন কি আমরা এই যে আমলাতন্ত্রে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোপাট করে দিচ্ছে, ব্যাংক শেষ হয়ে যাচ্ছে, প্রতিবাদ তো এইগুলোর বিরুদ্ধে হওয়া উচিত। এগুলোর বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন, মারবেন, রাস্তাঘাট বন্ধ করবেন, কি কি ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে নিজের স্বার্থের কারণে। আচ্ছা যাক, অনেক কথা বলে ফেলেছি, দুঃখিত। কারো যদি কষ্ট লাগে আমাকে ক্ষমা করবেন। তাহলে আমরা নিজেদের পাপ দিয়ে মান দিই আর কি, এবং নিজেদের পাপটাকে কখনো দেখি না, অন্যের পাপটাকে অনেক বড় করে দেখে তাকে, তাহলে ওই বাজারের ওই লোকটির সাথে আপনার কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আবরারে যারা মেরেছে তারা এবং আপনার কোনো পার্থক্য নেই। ওই ভাতের হোটেল, হারুনের ভাতের হোটেলের সাথে আপনার ভাতের হোটেলের কোনো পার্থক্য নেই, কখনোই পার্থক্য করা যাবে না, কোনো পার্থক্য করা যাবে না। ভিডিওগুলো দেখে গা শিউরে ওঠে। শব্দের সমস্যা হচ্ছে, শব্দের সমস্যা হচ্ছে। নয়েজ হচ্ছে। এখন ঠিক আছে? এখন কি ঠিক আছে? হ্যালো চেক, ঠিক আছে এখন? ঠিক আছে, ওকে। বারাঙ্গনা, কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেই তোমায় থুতো? দেখেন কত আগে। বারাঙ্গনা মানে প্রস্টিটিউট। যে পতিতা বারাঙ্গনা, সে কখনো নিজে থেকে কখনোই পতিতা হয় না। আপনি জীবনে একজন পতিতাকে দেখাতে পারবেন না সে নিজের আনন্দে হই হই মজা আনন্দে করে, তার একটা শরীর সবাই ভোগ করছে, অন্যান্য পুরুষ, নানান ধরনের পুরুষ, কখনই তার এত বেশি ভালো লাগার কথা না। সে এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে যায়, সে ওই সিস্টেম থেকে আর বের হতে পারে না, স্বাভাবিক জীবনে সে আসতে পারে না। এবং সেটা কে করেছে? আমি, আপনি, আমাদের মতো যারা ভদ্রলোক, তারাই কিন্তু সেই পতিতালয়ে যাচ্ছে এবং তাদেরকে পতিতা বানিয়েছে। মহৎ মহৎ ব্যক্তি, বিশাল বড়লোক, ধনী, তাদের 5 স্টার হোটেলে কত কি। আচ্ছা না বলি, রাজনৈতিক কথাবার্তা হয়ে যায়। নারী বিশ্বের যা কিছু মহান সৃষ্টির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এইসব দেখেন কি পরিমাণ জীবনমুখী কথা, সমতার কথা। একজন নারী ঘরে আছেন, তার কাজটাকে আমরা কি বলছি যে সে কিছুই করে না, গৃহিণী। ভাই, আপনি সারাদিন ভোর থেকে উঠে রাত পর্যন্ত আপনি কাজ করেন, সন্তান পালেন, এটা করেন সেটা করেন, করে দেখেন কি পরিমাণ কষ্ট। আপনার অফিসের কাজের থেকে 1000 গুণে বেশি কষ্ট আপনার ঘরের কাজ। আমি অল্প বিস্তর রান্না করতে পারি,
তো আমি যখন রান্না করি নর্মালি যে বিরিয়ানি বা কালো ভুনা বা এই কাজগুলো পারি, খিচুড়ি এগুলি করি, তখন আমি যখন বিরিয়ানি রান্না করি তখন আমার দুইজনকে হেল্প করতে হয়, আমাকে হেল্প করতে হয়। দুইজন হচ্ছে এটা কাটা বাছা এটা সেটা করে দিতে হয়, আমি শুধু খালি মানে মেন রান্নাটা করি। তো আমার রান্নার অভিজ্ঞতাতে আমি দেখেছি রান্না অনেক কঠিন একটা কাজ, অনেক ধৈর্যের কাজ, অনেক পরিশ্রমের কাজ, অনেক মনোযোগের কাজ। এই কাজটি একজন নারী প্রতিনিয়ত করে থাকেন। আপনার মন খারাপ, আপনার প্রেয়সী, আপনার মা, আপনার বোন আপনার পাশে এসে দাঁড়িয়েছে। তাহলে নজরুল যে লিখেছেন এ বিষয়ে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়েছেন আর অর্ধেক তো 100% ঠিক। আপনি পুরুষ, আপনার পাশে যদি কোনো নারী না থাকে আপনি তো সাথে সাথে মারা যাবেন, কিছুই করতে পারবেন না। আসিতেছে শুভদিন গলিমজুরে বলেছে, সুদিতে বহুদিন বাড়িয়েছে দেনা, সুদিতে হইবে ঋণ। ঋণ শোধ করতে হবে। এক দল গিয়েছে 15 বছর খেয়েছে, ঋণ শোধ করতে পারে নাই, তার আগে হয়তো পালিয়েছে, হয়তো আবার কেউ আসবে, আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে, আবারও 15 বছর একদম লুটিপুটি খেয়ে দেশকে শেষ করে দেবে। আবারও আরেকটা বিপ্লব হবে, বিপ্লবের পর বিপ্লব আসবে, বিপ্লব আসে বিপ্লব যায়, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। মব পাবলিকদের, এই মবদের আসলে কিছুই হবে না। আমি হতাশ। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিছে শয়তান। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনগুলো। হ্যাঁ, সর্বহারা কবিতাটা, সর্বহারার যে কাব্যগ্রন্থ, এখানে আমাদের সর্বহারা, কিসাকের গান, শ্রমিকদের গান, এগুলো মূলত গান সাথে কবিতা। এবং এখানে কান্ডারি হুঁশিয়ার কবিতাটা ইম্পর্টেন্ট, এবং আমার কৈফিয়ত কবিতাটা ইম্পর্টেন্ট। এখন বলেছিলেন বর্তমানের কবি আমি, ভবিষ্যতের নয় নবী। ভাঙার গান ওই আপনার যে কারা রইল হুকপাট, কারা রইল হুকপাট, ওই গানটা এই ভাঙার গান থেকে এখানে নেওয়া হয়েছে। এখান থেকে আপনারা জাস্ট দেখবেন, ইম্পর্টেন্ট জায়গা। নজরুলের প্রেম চেতনা। ভাই একটা জিনিস মনে রাখবেন, যে কোনো কবি প্রেমের কবিতা লিখতে পারে। প্রেমে পড়ে প্রেমের কবিতা লেখা আর এমনিতে প্রেমের কবিতা লেখার মধ্যে একটা পার্থক্য আছে। আপনি যখন প্রেমে না পড়েও প্রেমের কবিতা লিখবেন, তখন আপনি খুব ভেবে চিন্তে কোন শব্দের পরে কোন শব্দ দিবেন, কি দিবেন না দিবেন, একেবারে একটা আর্টিস্টিক একটা ব্যাপার থাকবে। এটার মধ্যে মানে আর্ট ফর আর্ট শেখার একটা ব্যাপার থাকবে, অর্থাৎ শিল্পের জন্য শিল্প, মানে কোন লাইনটা দিলে কি করলে আপনার কবিতাটা সুন্দর হবে, এই চিন্তাটা আপনার মাথার মধ্যে থাকবে। কিন্তু আপনি যখন প্রেমে পড়ে কবিতা লিখবেন, যখন কেউ প্রেমে পড়ে কবিতাটা লেখে, ওই কবিতাটা অন্যরকম একটা কবিতা হয়, এবং ওই কবিতার মধ্যে আবেগ বেশি থাকে, অশ্রু, কান্না, বিরহ, বেদনা, কষ্ট, কাছে পাওয়ার উচ্ছ্বাস, এই ব্যাপারটা থাকে। নজরুলের প্রেম কোনো ফেক কোনো প্রেম না। নজরুল একজন প্রেমিক পুরুষ, এবং তিনি বিশ্বাস করতেন প্রেমে পড়ার জন্য কোনো বয়সের নেই, প্রেমে পড়ার জন্য বিয়ে কখনো বাধা হতে পারে না। অর্থাৎ একজন বিবাহিত মানুষও প্রেমে পড়তে পারে, প্রেম করতে পারে, সেটা তার অধিকার আছে, এমন একটা ব্যাপার তার জীবনে ছিল। তো আমি নজরুল কিন্তু বিয়ে করে ফেলেছেন, বিয়ে করার পরেও তার জীবনে কিন্তু প্রেম এসেছে। তো তার বিয়ে করার আগে তার জীবনের প্রেমটা যখন শুরু হয়, আমরা তার প্রেমটাকে 3টা পর্বে বিভক্ত করেছি। উত্থান পর্ব, এই পর্বতে প্রত্যেকটা প্রেমের সাথে তার কোনো ফেক কোনো প্রেম না, কোনো নারী জড়িত। তার উত্থান পর্বতে আমরা দেখব ছায়ানট কাব্যটা অনেক 25-এ প্রকাশিত হলো। এটা কবিতাগুলো আগে, অধিকাংশ কবিতা আগে লেখা হয়েছিল, এই জন্য আমরা উত্থান পর্বতে ছায়ানট রাখবো, আর হচ্ছে দোলন চাপাকে রাখবো। এই দোলন চাপা এবং ছায়ানট এটা তার উত্থান পর্ব। এই সময়ে তিনি কাশ্মীরে দেওঘরে ছিলেন, ওইদিকে ছিলেন। ওখানে দেওঘরের কিশোরী, একজন অপরিচিত কিশোরী ছিল, সেই কিশোরী থেকে তিনি প্রথম কবিতা লেখা শুরু করেছিলেন। তারপরে তিনি 1921 খ্রিস্টাব্দে তিনি কুমিল্লার দৌলতপুর, অর্থাৎ মুরাদনগরের দৌলতপুর নার্গিস সৈয়দা খাতুন, তার সাথে তার প্রেমের, তার যে মামা ছিলেন আকবর আলী, সেই আকবর আলী
তাকে নিয়ে এসেছিল, নজরুলকে নিয়ে এসেছিল। তো নার্গিসের সাথে তার প্রেমটা হয়। তিনি নজরুল নার্গিস নাম দিয়েছিলেন ইরানি ফুলের নামে নার্গিস। তো সেই নার্গিসের তার প্রেমটা হয় এবং এই প্রেমটা ছিল একেবারে তার আবেগ শাসিত প্রেম এবং এই প্রেমে হচ্ছে দেহগত প্রেম। মানে নজরুলের রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্লেটোনিক লাভ অর্থাৎ দেহাতীত যে প্রেম, সেই দেহাতীত প্রেমে নজরুল বিশ্বাসী ছিলেন না। তিনি দেহগত কামনা বাসনা রূপজ ব্যাপার, এই ব্যাপারগুলো ছিল, যে কারণে এটার মধ্যে বিরহ মিলন কান্না অষ্টপাত অনেক ব্যাপার আছে। তিনি এই নার্গিস এবং প্রমীলা কখনো পাচ্ছেন না, পেয়েও হারিয়ে ফেলছেন, এই ব্যাপারগুলো আছে। তারপরে তার উন্মেষ পর্ব আমরা দেখব যে সিন্ধু হিন্দুল এবং চক্রবাক, এইখানে এসে তার প্রেমের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। এখানে এসে প্রেমের মানে প্রকৃতির সাথে তিনি কবিতাগুলো লিখেছিলেন আসলে চট্টগ্রামে বসে লিখেছিলেন। এবং এই সময় শামসুন নাহার, হাবিবুল্লাহ বাহারের বোন শামসুন নাহার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্রী ফজিলতুন্নেসা 1928 খ্রিস্টাব্দের দিকে তিনি ফজিলতুন্নেসাকে নজরুল প্রপোজ করেছিলেন, একেবারে প্রেমে মগ্ন হয়েছিলেন, কিন্তু রিফিউজ করে হচ্ছে ফজিলতুন্নেসা, মানে নজরুল প্রত্যাখ্যাত হন। এবং প্রত্যাখ্যাত হওয়ার তার যে কষ্ট, সেই কষ্টটাই আপনারা দেখবেন যে এই চক্রবাকের মধ্যে আছে এবং সিন্ধু হিন্দুর মধ্যে আছে। এইখানে দেখা গেছে যে প্রকৃতির সাথে প্রতীকের রূপক এবং প্রতীকের সাহায্যে তিনি এই মানুষের প্রেমিকার স্পর্শ গন্ধ বিরহ মিলনকে বোঝাচ্ছেন। তিনি এইখানকার যে আছে মানে কবিতা আছে দেখবেন সিন্ধু হিন্দুলের সিন্ধু এবং আচ্ছা, এটা আমরা বিস্তারিত বর্ণনা পরে আছে, আমি জাস্ট করে দেখাচ্ছি। এইখানেও দুজন নারীর অবদান রয়েছে, এখানে আমরা দেখলাম 3 জন নারীর অবদান রয়েছে। এবং পরিণত পর্ব যেখানে চাঁদ আমরা বলছি এটাকে নতুন চাঁদ, সেইখানেও কিন্তু জাহানারা চৌধুরী নামে আরেকটা নারীর অবদান রয়েছে। এবং এইখানকার কবিতাগুলো দেহগত কামনা বাসনা থেকে বেরিয়ে এসে অনেকটা সুফিবাদ, মর্মীবাদ, বৈষ্ণব পদাবলীর ধারায় হয়ে গেছে এই কবিতাটা। মানে তার কবিতার মধ্যে মানে প্রেম চেতনার মধ্যে এক জায়গায় ছিল, প্রথমে হচ্ছে কামনা বাসনা, তারপর একটু প্রকৃতির দিকে গেছে, রূপক প্রতীকের দিকে, তারপর একেবারে সুফিবাদ বা মরবী বা বৈষ্ণব চেতনার দিকে তার প্রেমটা চলে গেছে। এগুলো এখন আমরা একটু বিস্তারিত দেখবো। প্রথমে হচ্ছে উত্থান পর্বের যে তার অভিজ্ঞতা, সেখানে আমরা দেখেছি যে 1920 খ্রিস্টাব্দে দেওঘরের একজন কিশোরী ছিল, সেই কিশোরীকে দেখে তিনি কবিতা লেখা শুরু করেছিলেন। তারপর 1921 খ্রিস্টাব্দে তিনি যখন দৌলতপুরে আসলেন, তখন তিনি নার্গিসকে দেখে তিনি কবিতা লেখা শুরু করেছিলেন। এবং নার্গিসের পরিবার কর্তৃক আমরা জানি যে বিয়ের যে প্রসঙ্গটা আছে, আকবর আলী খান তিনি শর্ত দিয়েছিলেন বিভিন্ন ছাপাখানায় যেন, মানে আকবর আলী খান তিনি তার ছাপাখানা ছিল, সেই ছাপাখানায় যেন নজরুলের সমস্ত কবিতা প্রকাশিত হয়। নজরুল সেসব শর্ত মানেন নাই, নজরুলকে প্রচণ্ড রকমের অবহেলা করা হয়, নজরুলকে মানে মূল্যায়ন করা হয় নাই। নজরুল সেইখান থেকে পালিয়ে চলে এসছেন কুমিল্লার কান্দির পাড় অর্থাৎ কুমিল্লা শহরে এসে তিনি আশ্রয় নিয়েছিলেন হচ্ছে কি বলে প্রমীলাদের বাড়িতে। প্রমীলার তখন বয়স খুবই অল্প, কিশোরী। প্রমীলা হচ্ছে তা আবার ধর্মীয় দৃষ্টিকোণে তাই ছিল হিন্দু। এখন নজরুল এখানে এসে প্রমীলাকে দেখে ভালো লাগে এবং নজরুল প্রমীলার প্রেমে পড়েন। প্রমীলা এই যে সাড়া দিচ্ছে না এমন একটা দোলাচল। তখন এই যে নার্গিসকে ছেড়ে আসা এবং প্রমীলার হাতছানি, এইসব বিষয় নিয়ে তিনি আসলে ওই সময়ের কবিতাগুলো তিনি লিখেছেন। ছায়ানট কিংবা দোলন চাপা কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন, ঠিক আছে। এবং এই সময়ের যে কাব্যগ্রন্থ আছে যেমন ছায়ানট যে চৌতি হওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং দোলন চাপা কাব্যগ্রন্থে একটা পূজারিণী নামে একটা কবিতা আছে, পূজারিণীর কবিতার লাইনটা হচ্ছে এরকম, নজরুল ওই নারীদেরকে তিনি বলছেন যে এরা হচ্ছে দেবী, এরা লোভী, যত পূজা চাই তত চাই আরও, ইহাদের অতিলোভী মন একজনে তৃপ্ত নয়, যাচে বহুজন। অর্থাৎ তিনি বলছেন যে নারীরা একজনে তৃপ্ত নয়, একাধিক জনকে চান। মূলত তিনি এইসব প্রমীলা, নার্গিস এদের কাছে উপেক্ষিত হয়ে বা মিলিত হতে পারছেন না, এরকম নানান মানসিক সংকট থেকে তিনি এই কবিতাগুলো লিখেছিলেন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কবিতা, পূজারিণী। তো উন্মেষ পর্বে আমরা সে দেখলাম যে তিনি রাজনীতিতে জড়িয়ে গিয়েছিলেন এবং রাজনৈতিক কারণে তিনি টোটাল বাংলাদেশে তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন। তো ভ্রমণ করতে গিয়ে তিনি চট্টগ্রামে তিনি অবস্থান করেছিলেন এবং চট্টগ্রামের হচ্ছে হাবিবুল্লাহ বাহার এবং তার বোন একজন ছিলেন শামসুন নাহার, আপনারা নিশ্চয়ই নাম থাকবেন, গুগল সার্চ করলে পাবেন, একজন কবি সাহিত্যিক মানুষ। তো সেই শামসুন নাহার তাকে ভাই বলে ডেকেছিল, তখন নজরুল বিবাহিত। এই শামসুন নাহার ভাই বলে ডেকেছিল এবং এই শামসুন নাহারের সাথে তার এক ধরনের গভীর সখ্য ছিল
এবং ওই সময় নামে একজন কি বলে এই ফজিলুত্তর নেসার সাথে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, যে 28 খ্রিস্টাব্দে ফজিলুত্তর-নেসার সাথে তার পরিচয় হয় এবং সে প্রেমের আগুনে একেবারে ভস্ম হয়ে যান নজরুল, এবং নজরুলকে প্রত্যাখ্যাত করা হয়। তখন নজরুল তার এই প্রেমটার মধ্যে বিরহ এবং কষ্ট, হাহাকার, এই ব্যাপারগুলো তিনি প্রকৃতির মধ্য দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন। এবং সেখানে তিনি সিন্ধু কবিতায় দেখাচ্ছেন যে সিন্ধু অর্থাৎ সাগর এবং চাঁদ, এই দুইটার যে মিলন সম্ভব না, এটা তিনি দেখাচ্ছেন রূপক প্রতীকে। চাঁদ এবং চাঁদ এবং চাঁদ এবং সমুদ্রের একটা সম্পর্ক আছে, চাঁদের সাথে জোয়ার ভাটার একটা সম্পর্ক আছে, তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে, কিন্তু তাদের মিলন সম্ভব নয়। অর্থাৎ নজরুল এই যে নারী এবং পুরুষের, কিংবা এই ফজিলুত্তর-নেসা কিংবা শামসুন্নাহার, তাদের সাথে যে নজরুল আসলে ওই অর্থে মিলন সম্ভব না, অর্থাৎ ঘর সংসার করা সম্ভব না, এটা তিনি সিন্ধু কবিতার মধ্য দিয়ে তিনি বুঝিয়েছেন। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কবিতা আছে সিন্ধু হিন্দুলের, দারিদ্র। যদি এই কবিতার মধ্যে প্রেম নেই, ওই সময় নজরুলের দারিদ্র ছিল তার জীবনে। দারিদ্র কবিতাটা কোন কাব্যগ্রন্থে আসে, এই জন্য আমি এটা এখানে দিয়েছি। এখানে এই দুইটা কবিতা ইম্পর্টেন্ট। তাহলে এখানকার প্রেম পর্বটা দেখা গেছে এই যে চাঁদের রূপক দিয়ে, তারপরে হচ্ছে এই সমুদ্রের রূপক দিয়ে তিনি বুঝিয়েছেন, এবং এটার মধ্যে হাহাকার এবং বিরহটাই বেশি, এবং ওই যে দেহগত কামনা বাসনা যেটা আছে ওইটা কিছুটা কমে গিয়েছে, অশ্রুপাত, আবেগ, এটাও অনেকটা কমে গিয়েছে। এবং শেষ পর্বে এসে 1931 খ্রিস্টাব্দে, তখন নজরুলের প্রায় শেষের দিকে তার কবিতা লেখার পর্বে, শেষের দিকে নজরুল কবিতা লেখেন নাই, প্রচুর গান লিখেছিলেন। তো ওই বর্ষবাণী পত্রিকার একজন সম্পাদিকা ছিলেন, তার নাম হচ্ছে জাহান আরা চৌধুরী। এই জাহান আরা চৌধুরী দার্জিলিং গিয়েছিলেন, তো সেই দার্জিলিং গিয়েছিলেন, সেই দার্জিলিং আমাদের নজরুল তার সহযাত্রী হয়েছিলেন, এবং তারা একান্তে অনেকগুলো সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন। তখন ওই জাহান আরা চৌধুরী ওনার সাথে যে একান্তে যে সময়গুলো কাটিয়েছিলেন, ওই অভিজ্ঞতা নিয়ে তিনি অনেকগুলো কবিতা লিখেছিলেন। এইগুলো নতুন চাঁদ কাব্যগ্রন্থের মধ্যে প্রকাশিত হয়েছিল, এবং এখানে নজরুলের তার একেবারেই প্রেম চেতনার একেবারে সর্বশেষ উত্তরণ, যেখানে মুসাফির, মুসা, ঈসা, আহমদ, বৈষ্ণব ধারায় রাধা কৃষ্ণের মানে যে কি প্রেম এটাকে বলায়, মানে চিরায়ত যে প্রেমগুলো আছে, ক্লাসিক যে প্রেমগুলো আছে, যে প্রেমগুলোর মধ্যে মিলন নয় বিরহ প্রাধান্য পেয়েছিল, এইসব প্রেমের আঙ্গিকে, ওইসব কথার আঙ্গিকে তিনি তার প্রেমটাকে শেষ পর্যন্ত প্রকাশ করেছিলেন। এবং এটার মধ্যে দর্শন চলে আসছে, একটা সুফিবাদী মরমী দর্শন তার এই ব্যাপার মধ্যে চলে আসছে, ঠিক আছে। এবং এটার মধ্যে একটা ঈশ্বর চেতনাও চলে আসছে, এই কবিতাটার মধ্যে একটা আধ্যাত্মিকতা চলে আসছে। তাহলে নজরুলের প্রেম চেতনা কিন্তু 3 ভাগে বিভক্ত। তার প্রথম ছায়ানট এবং দোলন চাপার মধ্যে কবি তার প্রেমিকাকে পেয়েও হারিয়ে ফেলেছেন, এবং দেহগত কামনা বাসনা, অর্থাৎ প্রেমটা টোটালি দেহকেন্দ্রিক, এখানে বিরহ, কান্না, অশ্রু, আবেগ অনেক 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 বেশি। এবং তখন 3 জন নারী ছিলেন, একজন হচ্ছে সেই নাম কি ওটার, দেওঘর এক কিশোরী, এবং সেখানে ছিলেন নার্গিস এবং হচ্ছে প্রমীলা দেবী। তারপরে হচ্ছে তার কিছুটা গ্যাপের পরে আবারও সেই চট্টগ্রামের হচ্ছে শামসুন্নাহার, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে নাম কি তার, ফজিলুত্তর-নেসা। তাদেরকে না পাওয়ার যে বেদনা, সেই বেদনাগুলো তিনি যেহেতু চট্টগ্রামে ছিলেন, এবং চট্টগ্রামের যে প্রকৃতি, এই চট্টগ্রামের প্রকৃতি কিন্তু নজরুলের কবিতা সবার আগে উঠে এসেছে, এবং সেই প্রকৃতিগুলো তিনি প্রেমের অনুষঙ্গী বর্ণনা করেছেন, এবং সেখানে সিন্ধুর মাধ্যমে তিনি এই প্রেমের সিন্ধু এবং চাঁদের এই রূপকে প্রতীকে কিন্তু নারী এবং পুরুষের যে সারা জীবনের যে একটা বিচ্ছেদ, সেই ব্যাপারটা কিন্তু বুঝিয়েছিলেন। এবং কর্ণফুলী নদীর একটা সৌন্দর্য ওই চক্রবাক কাব্যগ্রন্থের মধ্যে আছে। এবং তার উপরে 31 খ্রিস্টাব্দের পরে গিয়ে ওই জাহান আরা চৌধুরী তার একেবারে শেষ, নজরুলের জন্য ওটা শেষ জীবনে বলা চলে, ওই জন্য আবারও একজন তার জীবনে প্রেমিকা হিসেবে আসছিল, তাকে নিয়ে তার সেই লাস্ট যে অনুভূতি, সেই অনুভূতিটা তার এই মরমীবাদ, বৈষ্ণববাদ, তারপর হচ্ছে সুফিবাদ, কিংবা এই ক্লাসিক ধারায় তার প্রেমটা হয়ে গেছে, যে প্রেমের মধ্যে বিরহটাই শাশ্বত, শেষ পর্যন্ত বিরহটাই হচ্ছে শাশ্বত বা প্রধান। এই ছিল আমাদের নজরুলের একটা প্রেমের একটা ব্যাপার। আমি অল্পকর মধ্যে বোঝানোর চেষ্টা করেছি। যারা আমার ওই যে বাংলার ক্লাসগুলো করেন, হচ্ছে কি বলে ওটাকে, নিবন্ধনের যারা বাংলার ক্লাসগুলো করেছিলেন, তারা হয়তো জানেন যে এটা আমি আরও ডিটেলে, আরও উদাহরণ দিয়ে অনেকভাবে পড়িয়েছিলাম।
এই হচ্ছে আমাদের মোটামুটি নজরুলের কবিতা। তো নজরুলের কিছু নিষিদ্ধ গ্রন্থ আছে, সেই গ্রন্থগুলো আমরা একটু জেনে নেব। সেটা হচ্ছে যুগবাণী, বিষেরবাসী, ভাঙার গান, প্রলয়শিখা এবং চন্দ্রবিন্দু। এটা আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখবো যে চন্দ্রবিন্দু এক ব্যক্তি, সে ভাঙার গানকে বিষেরবাসী বাজিয়ে প্রলয়শিখা জ্বালিয়ে যুগবাণী প্রচার করলো। এর মধ্যে কবিতার বই দেখেন তিনটা, কবিতার বই হচ্ছে তিনটা, একটা হচ্ছে প্রবন্ধ আর একটা হচ্ছে গানের সংকলন। চন্দ্রবিন্দুটাকে গান প্লাস কবিতাও ধরা যেতে পারে, তবে যেহেতু গান বেশি আমরা গানের সংকলনই ধরছি। তাহলে চন্দ্রবিন্দু হচ্ছে গানের সংকলন, কবিতা 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 নিষিদ্ধ হয়েছিল। তার নিষিদ্ধ গ্রন্থগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা এখান থেকে একটু জেনে নেবেন। তারপর হচ্ছে নজরুলের জেল জীবন নিয়ে সামান্য কথা বলছি। নজরুল মাত্র একবার জেল খেটেছিলেন, কিন্তু তার জেলের মানে কারাবরণের আদেশ হয়েছিল দুইবার। তিনি প্রথমবার জেলে গিয়েছিলেন 1923 খ্রিস্টাব্দে, যেটা আমি বলেছিলাম, ওই যে গিভ আপ হাঙ্গার স্ট্রাইক লিটারেচার ক্লেমসও, ওইটা হচ্ছে ধূমকেতু পত্রিকা প্রকাশিত হলো আনন্দময়ীর আগমনী কবিতা লেখার জন্য। আনন্দময়ীর আগমনে কবিতা লেখার জন্য নজরুলের কী হয়েছিল? জেল হয়েছিল। এবং তিনি 1 বছরের জেল হয়েছিল। তিনি 11 মাস খেটেই জেল থেকে মুক্তি পেয়েছিলেন এবং তাকে গ্রেফতার করা হয়েছিল কুমিল্লার ঝাউতলা থেকে। গ্রেফতার করেছে। দ্বিতীয়বার তার হয়েছিল কি বলে কারাবরণের আদেশ হয়েছিল 1930 খ্রিস্টাব্দে, কিন্তু প্রলয়শিখার জন্য, কিন্তু তাকে জেলে যেতে হয় নাই। এবং এই কাব্যের কোন দুইটা কবিতার জন্য আমাদের তার জেল হয়েছিল পরবর্তীতে এইটা জানতে হবে। আমরা আনন্দময়ীর আগমনের নামটা জানি, কিন্তু বাকি দুইটার নাম আমরা জানি না। নবভারতের হলদিঘাট, যতীন দাস, এই দুইটা কবিতার জন্য তাকে দ্বিতীয়বার তার মানে জেল হয়েছিল আর কি। জেল হয়েছিল, কিন্তু জেলে যেতে হয় না শেষ পর্যন্ত। নবভারতের হলদিঘাট এবং যতীন দাস কবিতাটা লেখা হয়েছিল আসলে বাঘা যতীন মুভি আছে, আপনারা দেখে নিন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম একজন হচ্ছেন বাঘা যতীন। এই বাঘা যতীন কিন্তু নজরুলের এই যে কি নাম, কুহেলিকা উপন্যাসের মধ্যেও কিন্তু রূপক আকারে এসেছে। তো এই বাঘা যতীন নজরুলের জীবনে অনেক বড় বড় সাহিত্য এবং কবিতার মধ্যে স্থান পেয়েছেন। তো আমরা পরীক্ষা যদি আসে কখনো নবভারতের হলদিঘাট এবং যতীন দাস, এই দুইটা কবিতার জন্য তার দ্বিতীয়বার কি হয়েছিল? জেল হয়েছিল। এটা এখন প্রথম পরীক্ষা আসতে দেখি নাই, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এবং বর্তমান সময়ে নজরুল অনেক বেশি প্রাসঙ্গিক, নজরুল থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। মনে রাখবেন, এখন রবীন্দ্রনাথ ঠাকুর চাইতে নজরুল থেকে বেশি প্রশ্ন আসবে, এটা মিলিয়ে নিন, ঠিক আছে? প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি। ওকে, এই ছিল মোটামুটি আমাদের নজরুল সম্পর্কিত, আমার কবিতার সম্পর্কিত, নজরুলের কবিতা সম্পর্কিত, ঠিক আছে? এবং নজরুল সম্পর্কিত আরও যে বাকি কথাগুলো আছে এগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা পড়ানোর চেষ্টা করব। তামান্না বিথি, হ্যাঁ, প্রেমিক। আসলে প্রেমে পড়লে মানুষের মন থাকে নরম, মানুষের অন্যরকম একটা আবেগ কাজ করে। কবিতার সাথে প্রেমের সম্পর্ক ওতপ্রোতভাবে। কেউ যদি প্রেমিক না হয়, সে কবি হতে পারবে না। কবিরা ন্যাচারালি প্রেমিক থাকে। তবে এখানে একটা ব্যাপার, আপনারা অনেকেই আবার কবিদেরকে মানে বলে, মানে ক্যারেক্টারলেস বলে। ভাই, পৃথিবীতে ক্যারেক্টারলেস ছাড়া আপনি মানুষ পাবেন? আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, এদের তো প্রতি রাতে এক একজন করে মেয়ে লাগে, প্রতি রাতে চেঞ্জ হয়। বড় বড় মডেলরা যায় ঘুম পাড়ায় দিয়ে আসে, কত কি করে আসে, ওপেন সিক্রেট এগুলা। কোন সেক্টরে এই চরিত্রহীনতার ব্যাপারটা নাই? আর সব দোষ পড়ে কবিদের। ভাই, কবি জীবনে কাউকে দর্শন করে না, কবি ভাই জীবনও কাউকে হত্যা করে না, কবি কখনো মানুষকে মারে না। কবি মানবতার কথা বলে, কবি প্রেমের কথা বলে। কবিকে কেউ যদি ভালোবাসে, কবির প্রেমে পড়ে নর্মালি। এই কবি কারো ক্ষতি করে না, ধর্ষণও করে না। এই কবির প্রেম খুবই পবিত্র থাকে, অনুভূতিটা পবিত্র থাকে। তাহলে কবিদেরকে ঢালাওভাবে দোষ দিয়ে লাভ নেই। হ্যাঁ, কবিরা বারে বারে প্রেমে পড়ে, কারণ বারে বারে প্রেমে না পড়লে তাদের কবিতা লেখা শেষ হয়ে যাবে। প্রেমী পুরুষ না হলে নাকি কবি হওয়া যায় না, এটা তামান্না বিথি বলেছেন। আমার মানুষ যেমন ঠিক তেমন সরকারও আছে, এটা অন্য প্রসঙ্গ হয়তো বলেছিলেন। আচ্ছা, আপনাদের কি জানার কিছু আছে কিনা? আমরা জানার কিছু না থাকলে আমাদের নজরুলের কবিতা সম্পর্কিত আপনাদের কৌতূহল বা নজরুলের কবিতা সম্পর্কিত কবির লেখার প্রেমে পড়ি তাদের না, এরা তামান্না বিথি বলেছেন। আচ্ছা, যেটাই হোক,
ওই লেখার প্রেমে পড়া মানে ওই ব্যক্তিটার প্রেমে পড়া অনেকটা কাছাকাছি। ওকে, আমরা ক্লাস কি শেষ করব? কিছু জানার আছে? কিছু জানার না থাকলে আমরা ক্লাসগুলো শেষ করব। নজরুল সম্পর্কিত আরও যেহেতু ক্লাস আছে, বাকি ক্লাসগুলোর মধ্যে বাকি যে তথ্যগুলো, বাকি যে বিষয়গুলো আছে সেটা আমরা আলোচনা করব, সমস্যা নেই। ঠিক আছে? ওকে, তাহলে কাছে বাংলাবিদ সাহিত্য কবে আসবে? সাহিত্য চলে আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ আজকের ক্লাসের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।